একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসনের পক্ষপাতিত্ব দেখা গেছে। জনরায় প্রতিষ্ঠার আগেই সরকারি কর্মকর্তাদের একটি দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে যাওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত। তবে আবারও পুরনো সেটেলমেন্টের পথে গেলে তা রুখে দেওয়া হবে, ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করা হবে না। কথাগুলো জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার, এবং সেই সাথে এনসিপির আরেক নেতা হাসনাত আবদুল্লাহ বলছেন, বিএনপি যদি গণতন্ত্র রক্ষা করতে চায় তাহলে প্রশাসনের নগ্ন আচরণের বিরুদ্ধে তাদেরও কথা বলতে হবে। এছাড়াও এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন যে প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে। এই প্রশ্নগুলোর উত্তরে বা এই কথাগুলো মন্তব্যগুলোর উত্তরে সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ বলছেন, বর্তমান প্রশাসনের উপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে। তিনি বিশ্বাস করেন বর্তমান জনবল ও কাঠামো দিয়েই একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব। কোনো ধরনের অহেতুক অভিযোগে বিভ্রান্ত না হয়ে প্রশাসনকে তার স্বাভাবিক গতিতে কাজ করতে দেওয়ার আহ্বান জানান তিনি। সিইসি বলছেন, সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি অবাধ ও সুষ্ঠুভাবে উপহার দেওয়া সম্ভব হবে। বর্তমানে নির্বাচনের পরিস্থিতি সন্তোষজনক আছে বলে সিইসি মন্তব্য করেছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কথা বলবো আজ। নির্বাচনের আর মাত্র 35 দিন বাকি, এবং এই 35 দিনের মধ্যে নির্বাচনী পরিবেশ কতটুকু তৈরি হয়েছে সে বিষয়গুলো নিয়ে কথা বলতে আজ আমার অতিথিরা আমার সাথে যুক্ত হয়েছেন। আজ স্টুডিওতে আছেন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক গণফোরাম, তিনি আমার সাথে যুক্ত হয়েছেন গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য ও রাজনীতি বিশ্লেষক। দুজনের কাছেই লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এই যে অভিযোগগুলো উঠেছে, এই কথাগুলো বলছেন বিশেষ করে এনসিপি এবং জামাতের পক্ষ থেকেই অভিযোগগুলো এসেছে। জামাতও বারবার বলছে যে যদি গণ অভ্যুত্থানের পর একটা অ্যারেঞ্জড ইলেকশন হয় তবে সেটিকে আসলে মেনে নেওয়া হবে না। এই অভিযোগটি এনসিপি এবং জামায়াতে ইসলামের পক্ষ থেকে আসছে। লেভেল প্লেইং ফিল্ড যেহেতু আলোচনার বিষয়, আমি গোলাম মাওলা রানী আপনার কাছে শুরুতেই আলোচনাতে চলে যেতে চাই। লেভেল প্লেইং ফিল্ডটা আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? কি অবস্থা দেশের নির্বাচনী পরিবেশের? প্রথমত হলো কি যে কোনো প্রতিযোগিতা কিংবা যুদ্ধে আমরা যে কথাটা ব্যবহার করি লেভেল প্লেইং ফিল্ড, এটা একটা ব্যাকরণগত ত্রুটিযুক্ত শব্দ। মানে কোনো প্রতিযোগিতায় আসলে মানে খেলার যে মাঠটা এটা স্বাভাবিক থাকে না, বরং মাঠটা যদি সমান থাকে, যে পক্ষ চালাক চতুর সে এসে করে কি রাতের আধারে এসে সেখানে হয়তো কাদা লাগিয়ে যাবে, বালি ছড়িয়ে দেবে, এবড়ো থেবড়ো করে দেবে যেন প্রতিপক্ষ তার সঙ্গে পেরে না ওঠে। এগুলো একটা। 2 নম্বর হলো যে এখানে এক পক্ষ অপর পক্ষকে মানে প্রতিযোগিতা হারানোর জন্য, যুদ্ধে হারানোর জন্য এখানে অনেক রকম ছলচাতুরি করে, ফাঁকিবাজি করে, তারা তাদের যে অস্ত্রশস্ত্র ব্যবহার করে, তারা দেখায় একটা, ফুটায় আর একটা। এটাই যারা বিজয়ী হয়েছে এই বিজয়ী হওয়ার জন্য সারা জীবন এই কৌশলই ব্যবহৃত হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের রাজনীতিতে যখনই যারা ক্ষমতা এসেছে দুটো নিয়ামক কাজ করেছে। প্রথম হলো জনজোয়ার, দ্বিতীয় হলো প্রশাসনকে কাজে লাগিয়ে জনগণের মধ্যে একটা ভীতি সঞ্চার করা, আশার সঞ্চয় করা, যেভাবে আপনি নেন না কেন, অথবা জনগণের যে মন এবং মানসিকতা কারো দিকে ডাইভার্ট, জামাতের ভাষায় এটাকে বলা হয় মুতওয়াজ্জু, ঠেলে ঠেলে ওদিকে নিয়ে যাওয়া। তো আমাদের এই সময়টিতে দেখেন এখন এনসিপি এবং জামাত বলছে যে কথাটি যে বিএনপির দিকে প্রশাসন ঝুঁকে পড়েছে, একেবারে 100% সত্য কথা, সহি সত্য কথা, একটা মিথ্যা কথা নয়। তো এই একই প্রশাসন কিছুদিন আগে জামাতের দিকে একইভাবে নুয়েছিল, একই প্রশাসন জামাতের আগে এনসিপির দিকে নুয়েছিল, এই একই প্রশাসন এনসিপির আগে সমন্বয়কদের ব্যাপারে নুয়েছিল, আবার এই একই প্রশাসন সমন্বয়ক এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা শোনার জন্য পাগল হয়ে গিয়েছিল। একই প্রশাসন 5 তারিখ দুপুর পর্যন্ত সাবেক স্বৈরাচার শেখ হাসিনার কথায় জীবন কুরবানি দেওয়ার জন্য, ফাঁসির দড়ি গলায় পড়ার জন্য তারা পাগল হয়ে গেছিল যে আমাকে ধর, আমি নচেত এখনই শেখ হাসিনার কথা মান্য করার জন্য ফাঁসি দিয়ে মরে যাব, এরকম প্রশাসনের লোকজন ছিল। তো এই যে বাস্তবতা, সেই বাস্তবতায়
এটা হলো অনেকটা প্রকৃতির মতো। বর্ষাকালে এক ধরনের আবহাওয়া, শীতকালে এক ধরনের আবহাওয়া, তারপরে বসন্তকালে এক ধরনের আবহাওয়া। তো এর আগে যে বসন্তগুলো এসেছিল, সেই বসন্ত কোকিল ডেকেছে, ফুল ফুটেছে এনসিপির জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য, কিংস পার্টির জন্য, জামাতের জন্য। এখন প্রকৃতি এই বসন্তের যে ফুল ফল সব কিছু বিএনপির দিকে মানে ঘুরিয়ে দিয়েছে। তো দোষটা কি আসলে প্রকৃতির নাকি নির্দিষ্ট কোনো দল? এখন যেই লোক যারা মনে করে যে মানে নির্দিষ্ট দলকে দায়ী করে, তাদের প্রথমে উচিত যে আর একটু বেশি করে ইবাদত বন্দেগী করা। মানে যে যে ধর্মে বিশ্বাস করে, হিন্দুরা পূজা অর্চনা করতে পারে, যারা জামাতের লোকজন তারা বেশি করে মিলাদ, মাহফিল, তসবিহ, তাহলিল, তারপরে উমরা এই সমস্ত করতে পারে আল্লাহকে রাজি খুশি করার জন্য। কিছু লোক আছে এগুলো বিশ্বাস করে না, তারা তাবিজ কবাজে বিশ্বাস করে। তারা এক্ষেত্রে দেখা গেল যে কামরূপ কামাখ্যা যেতে পারে, বিশাল যজ্ঞ করতে পারে, জাদু টোনা বান এগুলো মারতে পারে, যেন কোনো অবস্থাতে বিএনপির যেন আগুন ধরে যায়, তছনছ হয়ে যায়। এছাড়া তো আমি এ জোয়ার বন্ধ করার কোনো কারণ দেখছি না, বা কোনো যাকে বলা হয় বন্ধ হওয়ার কোনো উপায় দেখছি না। অতীতেও তো বিএনপি অনেক কষ্ট পেয়েছে। এই বিএনপি জামাতের লোক গিয়ে পায়ের উপর পা তুলে যমুনাতে ঢুকে যেত। বিএনপির মির্জা ফখরুল সাহেবের মতো মানুষ দাঁড়িয়ে থাকতো 3 দিন 4 দিন 5 দিন চেষ্টা করে যমুনাতে ঢুকতে পারতো না। এই বাংলাদেশে তো এই ঘটনা ঘটেছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, যমুনার যারা লোকজন আছেন, তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছেন। এই পরিবর্তন কেন হলো? এ জোয়ার কেন আসলো? এর জন্য আপনি কাকে দায়ী করবেন? এই জোয়ার কি আপনি চিন্তা করেন যে মানে এই যে কারণ বাজারে এলাকার প্রার্থী বিএনপির ছিল যিনি মিস্টার নীরব অথবা মিস্টার নয়ন বা মিস্টার এশরাক, তারা কি দায়ী? এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। এই যে জানা যায় এত লোক আসলো, এটা তো এমনি এমনি আসেনি। এই একই বেগম জিয়া মুক্তি লাভের পরে তার ফিরোজাতে তিনি কি এই গত 17 মাস ছিলেন না? আপনি বলেন তো, এই যে জানাজাতে কয়জন লোক ছিল? তারা এসে যদি 1000-500 লোক এসে বলতো আমরা বেগম জিয়ার অসুস্থতা দূর করার জন্য কোরআন শরীফ তেলাওয়াত করে ওই রাস্তার সামনে বসে বসে 3 দিন আমরা শুধু এখানে কোরআন শরীফ করবো, কেউ নিষেধ করতে বলেন? ইভেন শেখ হাসিনার জমানাতে তিনি যখন জেলে ছিলেন, কেউ যদি বলতো যে আমরা 5000 লোক জেলখানার চারপাশে শুধু তসবিহ তাহলিল কোরআন করবো আর আল্লাহর জিকির করবো, আল্লাহু আল্লাহু, আর বেগম জিয়ার নামে দোয়া করবো, মানে শেখ হাসিনা চেষ্টা করলে এগুলো বন্ধ করতে পারেন না, কিন্তু কেউ করেননি। তখন তার আল্লাহর নাম ভুলে গিয়েছিল, খোদার নাম ভুলে গিয়েছিল, কিন্তু এখন হঠাৎ করে তাদের জানাজার কথা মনে আসছে। এগুলো সবই প্রাকৃতিক লীলা খেলা। এখন জোয়ার চলছে জনাব তারেক রহমান সাহেবের পক্ষে। তিনি যেখানে যাচ্ছেন সব রাস্তা তার জন্য ফাঁক হয়ে যাচ্ছে। এই যে তিনি বগুড়া যাবেন, আপনাদের টেলিভিশনের 39টা টেলিভিশন, যদি 39টা টেলিভিশনের একটা দুটো করে গাড়ি যায়, আপনি দেখবেন 80টা গাড়িতে খালি ওনার সাথে এই বহরে যাবে শুধুমাত্র টেলিভিশনের পক্ষ থেকে। অনেক টেলিভিশনের মালিক চলে যাবেন সেখানে, পার্সোনালি চলে যাবেন। আপনি এটা এখন ফিরাবেন কি করে? এখন জামাতের আমি যতই রাগ করুক না কেন, এটা রিয়ালিটি, এটা বাস্তবতা। এখানে প্রশাসনকে দায়ী করে কোনো লাভ নাই। যেখানে পাখি ছুটছে, যেখানে বাতাস ছুটছে, যেখানে মানুষ ছুটছে, মিডিয়া ছুটছে, আপনি বাংলাদেশের প্রথম আলো, তারপরে আপনার প্রথম আলোর মতিউর রহমান সাহেব, প্রথম সারির গণমাধ্যমগুলো, ও তো প্রথম আলোর মতিউর রহমান সাহেব, তারপরে মাহফুজা নাম সাহেব, ডেইলি স্টার, এরা তো খুব নাকুচু প্রকৃতির বর্ণিত মানুষ। তারা অতীতে কিন্তু শেখ হাসিনা বা খালেদা জিয়ার কাছেও করেননি। এখন দেখেন তারা এই প্রকৃতির টানে এমন একটা অবস্থা হয়ে গেছে। তারেক রহমান সাহেব আসেননি, উনি আসবেন, ওই আগমন বার্তার একটা অনুষ্ঠান আয়োজন হলো। সেখানে গিয়ে 2জন লোক বলে ফেললেন যে তিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, আপনার এই সরকার গঠন করবেন। এটা কি প্রকৃতির দয়া নয়? যে প্রথম আলো, ডেইলি স্টার তারেক জিয়াকে সে আন্ডারওয়ার্ল্ডের ডন, কত বাজে বাজে কথা বলেছে, কত কিছু বলেছে, তার জীবনটা ক্যারিয়ার শেষ করে দিয়েছে। আমি তাকে বাংলাদেশের শত্রু মনে করেছি। ফিরবো নিশ্চয়ই আলোচনায়, অবশ্যই ফিরবো। হঠাৎ করে বদলে যাওয়া এই যে রাজনৈতিক অঙ্গন, এটি আসলে কেন, এই বিষয়টি নিয়েই আমরা কথা বলবো আজকে পুরোটা অনুষ্ঠান। আমি একটু ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমানের কাছে যেতে চাই এবং এই লেভেল প্লেইং ফিল্ড নিয়ে তিনি কতটুকু সন্তুষ্ট সেটা একটু সংক্ষেপে এই অংশে একটু জেনে যেতে চাই। ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। ধন্যবাদ। দেখেন, আমি নিজে একজন প্রার্থী। আমি এই নির্বাচনে অংশগ্রহণ করতে যে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, যেটা আপনাদের এই টেলিভিশনে এর আগে এসে বলেছিলাম
যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান দায়িত্বই ছিল দেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে যাতে পরিচালিত হয় সেটা করা, এবং ঘুষ দুর্নীতি মুক্ত একটা রাষ্ট্র ব্যবস্থা এনে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রকে পুনর্গঠন করা, এবং এর জন্য দরকার একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন। এটাই ছিল তার মূল দায়িত্ব। কিন্তু উনি সংস্কারের নামে নানাভাবে এই যে 17টা মাস তিনি পার করেছেন, এই 17 মাসে যদি আপনি দেখেন যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। আপনি প্রথম থেকেই দেখবেন এই সরকার দায়িত্ব নিয়েই মবের রাজত্ব তৈরি করেছে। সেটা যে কোনো জায়গায় প্রকাশ্যে আপনি একটা লোককে পুড়িয়ে মারছেন, কিংবা তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলছেন, তার বাসার ভিতরে যে ঘুমিয়ে আছে তাকে উঠাচ্ছেন, চাঁদাবাজি করছেন, তাকে মারছেন নানাভাবে। এবং আপনি যদি দেখেন যে বিচারাঙ্গনে, সেখানে যে একজন মানুষ ন্যায় বিচার পাওয়ার অবশ্যই তার রাইট, অধিকার আছে, সেখানে যেভাবে বিচারাঙ্গনে ঢুকে মব তৈরি করা হয়েছে, সুপ্রিম কোর্টের মতো জায়গায় যেভাবে মব তৈরি করে বিচারপতিদেরকে নানাভাবে ভয়ভীতির সৃষ্টি করে তাদেরকে, আমি বলবো যে একেবারে জঘন্যতম একটা জায়গায় রাষ্ট্রকে নিয়ে যাওয়া হয়েছিল। সেই জায়গা থেকে আমরা যারা সুস্থ ধারা রাজনীতির জন্য কাজ করি, আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে যত সময় ক্ষেপণ হবে নির্বাচনের পরিবেশ এবং আইন শৃঙ্খলা সরকারের কোনো কিছু নিয়ন্ত্রণে থাকবে না। এবং প্রধান উপদেষ্টা তার যে এই যে ব্যর্থতা, শুরুর থেকে এটা আমরা বলে আসছিলাম, সেদিকে নজর দেয়নি। এখন তফসিল ঘোষণা হয়েছে। আপনি যেটা বললেন লেভেল প্লেইং ফিল্ড, এটা তো শুরুর থেকে ছিল না, কিন্তু তফসিল ঘোষণার পরে এই প্রশাসন কার কাছে যাবে? নির্বাচন কমিশনের কাছে। এখন আমি একটা জিনিস আপনাকে বলি, অনেক কথাই বললাম, সেটা হচ্ছে যে 29 তারিখে আমি মাগুরাতে মনোনয়নপত্র দাখিল করতে গেলাম প্রায় 3টার সময়। যাই দেখি জেলা প্রশাসক, তিনি তো রিটার্নিং অফিসার, তিনি একটি রাজনৈতিক দলের মনোনয়নপত্র গ্রহণ করলেন। এরপরে আমি যে বসলাম, 5 জন প্রতিনিধি নিয়ে যেতে হবে আইন অনুক। এরপরে উনি পাশে ওনার অফিস কক্ষ চলে গেলেন। এরপরে 2 জন লোক আসলেন, একজন হচ্ছে তার গোপনীয় সহকারী, এসে আমার যে কয় সেট মনোনয়নপত্র নিয়ে গিয়েছে আমার কাছ থেকে বুঝে নিলেন। নেয়ার পরে উনি কিছুক্ষণ পরে এসে একটা কাগজ ধরিয়ে দিলেন যে মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে, জেলা প্রশাসক রিটার্নিং অফিসারের স্বাক্ষর। তাই আমি বললাম যে এখানে তো সাংবাদিকরা উপস্থিত আছে, মিডিয়া উপস্থিত আছে। সাধারণত এর আগেও আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি কয়েকবার। তো আমরা দেখেছি এখানে আমার শ্রদ্ধেয় রনি ভাই আছেন, তিনিও সংসদ সদস্য ছিলেন, অনেকবার নির্বাচনে অংশগ্রহণ করেছেন। হয় রিটার্নিং অফিসার অথবা সহকারী রিটার্নিং অফিসার, তারাই মনোনয়নপত্র গ্রহণ করে। এরপরে আমি ক্ষুব্ধ হয়েছি, সাংবাদিকরা উপস্থিত। এরপরে আমি অনুমতি নিয়ে জেলা প্রশাসকের রুমে ঢুকে দেখি যে মাগুরা জেলা প্রশাসক মহোদয় একজন ব্যক্তির সাথে ঘোষ গল্পে বদ্ধ আছেন। আমি তাকে বললাম বিনয়ের সাথে যে আমি একটা রাজনৈতিক দল গণফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, তা আমি এখানে প্রার্থী, আমি আসছিলাম মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য। তা আমার সামনে আপনি একটি দলের নিলেন, এরপরে আপনার গোপনীয় সহকারীর মাধ্যমে মনোনয়নপত্র গ্রহণ করলেন, এটা তো নজিরবিহীন। তো যাই হোক, তিনি বললেন যে আপনারটা তো নিয়েছি, গ্রহণ তো করা হয়েছে, আপনি আসতে পারেন। তো আমি পরে এসে সাংবাদিকদের সামনে বলেছি যে এটা আমার জীবনের একটি বিরল অভিজ্ঞতার একটা ব্যাপার, এবং এটা একটা নজিরবিহীন। একজন জেলা প্রশাসক বা রিটার্নিং অফিসার, তিনি সংবিধানের যে দায়িত্ব গ্রহণ করেছেন নির্বাচনকালীন সময়ে, সেটার ব্যত্যয় তিনি ঘটিয়েছেন এবং সৌজন্য বোধ তিনি দেখান নাই। কিন্তু আমি মানে একজন প্রার্থী হিসাবে কিংবা একটি দলের সাধারণ সম্পাদক হিসাবে আমার নেতা ডক্টর কামাল হোসেন আমাদেরকে যেটা শিখিয়েছেন, আমি সেটা আইনানুগভাবেই তার প্রতিকারের জন্য নির্বাচন কমিশনে গিয়েছি এবং আমি সেখানে কথা বলছি। এই যদি অবস্থাটা হয়, আমার দলের আরো অনেক প্রার্থী আছে, অনেক অভিজ্ঞতা আছে, অর্থাৎ এখন প্রশাসন বিশেষ কোন দল কিংবা সেখানে প্রভাবশালী প্রার্থী যারা আছেন সেদিকেই তারা ঝুঁকে যাচ্ছেন। আমি ফিরবো ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, আপনারও সেই ওই একই অভিযোগ একজন প্রার্থী হিসাবে। আমি নিশ্চয়ই আপনাদের দুজনের কাছে পরবর্তীতে এসে আরো বিস্তারিত জানবো। দর্শক, RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিকে একটা বিরতি নিয়ে ফিরছে, এক্ষুনি সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক। আলোচনায় ফিরতে চাই, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কথা বলছিলাম। গোলাম মাওলা রনি এই
অংশে আপনার কাছেই চলে যেতে চাই। প্রকৃতি নিয়ে কথা বলছিলেন আপনি, যে প্রকৃতির নিয়ম আসলে বড়ই রূঢ়, মানে বড়ই বিচিত্র। কখনো কারোর প্রতি রূঢ়, কখনো কারোর প্রতি মসৃণ, তার এক নিয়মে চলছে না। কিন্তু পক্ষে গেলেই সব ভালো, আর বিপক্ষে গেলেই জাত গেল। এই যে একচেটিয়া এক ধরনের অভিযোগ কোনো একটি দলের প্রতি চাপিয়ে দেয়া বা প্রশাসনের প্রতি চাপিয়ে দেয়া, এটা আসলে সমীচীন কিনা? গোলাম মোল্লা রনি। না, এটাও সমীচীন, মানে ঠিকই আছে। বিকজ হলো কি, এখানে যদি কারো কোনো চরিত্র থাকতো, ক্যারেক্টারিস্টিক্স থাকতো, তাহলে আপনি যদি তার চরিত্র হনন করার চেষ্টা করতেন, তাহলে না হয় সে অভিযোগ করতে পারতো। তো এখানে যারা বলছে, যাদের ব্যাপারে বলছে, মানে তাদের সবারই গতি এবং প্রকৃতি এক। প্রশাসনকে যে গালাগাল দিচ্ছে, বিএনপিকে যে কথাবার্তা বলছে, বা যারা বলছে জামাত, মানে সবারই, মানে কেউ বলতে পারবে না যে আমরা আমাদের যে সাকসেস রেশিওটা এরকম যে স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা এটা অর্জন করেছি, এবং স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের ভোট নিয়ে আমরা যে নির্বাচন করার যে দৃঢ়তা, এটা আজীবন আমাদের ছিল। আমরা কখনোই মানে আন্ডার হ্যান্ড টাকা পয়সা ডিল করিনি, আমরা কখনো ডিজিএফআইয়ের দালাল হইনি, আমরা কখনো যারা ক্ষমতায় ছিল তাদেরকে ভয় পাইনি, আমরা কখনো পালাইনি। আমরা এই জিনিসগুলোকে বলতে পারবেন না। মূল ব্যাপারটা হলো যে এখানে যে অবস্থা হচ্ছে, যখনই তারা খারাপ অবস্থায় থাকে, হাফ পিত্তেশ করতে করতে নিজেরা নিজেদেরকে এমন একটা নিচু জায়গাতে নিয়ে আসে, মনে হয় তারা মানুষই না। আবার যখনই একটু প্রকৃতি ভালো অবস্থায় তাদেরকে এনে দেয়, কোনো কজ নাই, এমনি জাস্ট একটা সিজন চেঞ্জের কারণে দেখা গেল যে মনে হচ্ছে যে আজকে বোধহয় প্রকৃতিটা তার পক্ষে, অমনি সে আর মানুষ থাকে না, সে নিজেকে দেবতা মনে করে, সে নিজেকে দানব মনে করে, সে নিজেকে রাক্ষস মনে করে। এই যে একটা প্রবৃত্তি আমাদের সমাজে, এই প্রবৃত্তির কারণে কিন্তু দেখেন প্রকৃতি আমাদেরকে এত বড় একটা নিয়ামত দিল। এই জুলাই আগস্ট বিপ্লব, এটা তো আসলে আল্লাহর দিয়ে একটা নিয়ামত। শেখ হাসিনা গত 15টি বছর ধরে তার কর্তৃত্ববাদী শাসন এতটা শক্তিশালী এবং সুদৃঢ় করে ফেলেছেন, আমরা তো সবাই আল্লাহর কাছে দোয়া করতে হবে, মরে না কেন, ক্যান্সার হয় না কেন। তারপরে কেউ কেউ বলে যে ক্যান্সার হয়েছে, বলে কত স্টেজে আছে, বলে 3rd স্টেজ আছে, আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি মরুক। কিন্তু দেখা আবার তারপরে দিন দেখি শেখ হাসিনা যখন হাত মুট করে জোরে জোরে কথা বলতেছে, আমরা বললাম এ কী ধরনের কথা, কালকে এত সুন্দর কথা শুনলাম, আল্লাহর কাছে দোয়াও করলাম, কিন্তু দোয়া কবুল হইল না, ক্যান্সারের রোগী এত জোরে কথা বলে কেন? তো এইরকম যখন আমাদের অবস্থা, ঠিক সেই সময়টাতে শেখ হাসিনার পতন হলো। আমরা তো 4-5 ঘন্টা বিশ্বাসই করতে পারিনি। আমি যখন ফার্স্ট শুনলাম যে শেখ হাসিনা চলে গেছে, সেক্ষেত্রে আসলে জুলাই অভ্যুত্থান বা জুলাই অভ্যুত্থানের যে চেতনা, সেটিকে আসলে পুরোপুরি কি কাজে লাগাতে পারলাম না আমরা? গোলাম রনি, আপনার কাছে আমি আবারও আসবো। আমি একটু ডাক্তার মিজানুর রহমানের কাছ থেকে এই প্রশ্নটির উত্তরটা নিয়ে আবার বিরতিতে যাব। যে জুলাই অভ্যুত্থানের যে চেতনাটা ছিল বা স্পিরিটটা ছিল, সেটিকে কি আমরা প্রপারলি কাজে লাগাতে পারলাম কিনা? দেখেন, জুলাই যে অভ্যুত্থানটা হয়েছিল, সেই অভ্যুত্থানে কিন্তু কোনো রাজনৈতিক অঙ্গীকার ছিল না। সেখানে একটা জিনিস ছিল যে ছাত্ররা কোটা ব্যবস্থা নিয়ে যে বৈষম্য, তার বিরুদ্ধে তারা আন্দোলন করে, এবং এক পর্যায়ে যখন তাদের এই ন্যায়সঙ্গত আন্দোলনে যখন শেখ হাসিনার সরকার নির্বিচারে গুলি করে পাখির মতো ছাত্র এবং আন্দোলনকারীদেরকে মেরে ফেলছিল, তখন আমরা ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল এবং যারা রাজনীতি করে না, আপনারা দেখবেন যে সমাজের সর্বস্তরের মানুষ, শ্রমিক, এমনকি মায়েরা যারা তার মানে ক্লাস 6-7 পড়ে, সেই ছেলেদেরও ঘরে রাখতে পারে নাই, তারাও এই আন্দোলনে শরিক হয়েছিল। তো এরপরে তারা যেটা আসলো প্রথম 9 দফা, তারপরে 1 দফা, শেখ হাসিনার পদত্যাগ, এবং সেখানে মূল লক্ষ্যটাই ছিল যে আমরা একটা বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব। তো এরপরে এই অভ্যুত্থানের পরে যখন একটি অন্তর্বর্তীকালীন সরকার আসলো, এই সরকারের যে কাজটা ছিল যে এই জুলাই যে অভ্যুত্থানটা হয়েছে এবং এই 15 বছর ধরে একটি স্বৈর শাসক রাষ্ট্র ক্ষমতায় ছিল, যেখানে ভোটাধিকার ছিল না, যেখানে দুর্নীতি ছিল, দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে যাওয়া হয়েছে, এই যে একটা অব্যবস্থাপনা এবং এক ব্যক্তির হাতে পুরো রাষ্ট্রযন্ত্র জিম্মি হয়ে পড়েছিল, সেই জায়গায় এই ফ্যাসিস্ট বা এই ফ্যাসিজম যাতে বাংলাদেশে না আসে, এই ধরনের একটি রাষ্ট্র ব্যবস্থার আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। এবং সেই আকাঙ্ক্ষা থেকে আমরা যারা ক্রিয়াশীল দল, আমরা কিন্তু এই সরকারকে সমর্থন করেছি, জনগণ সমর্থন করেছে। কিন্তু সরকার এই যে জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তার যে করণীয়, সে জায়গায় সেটা হয় সে স্থির করতে পারে নাই।
এবং সেই হিসাবে আমি মনে করি যে তারাই আমাদের ব্যর্থতার দিকে নিয়ে গেছে। ওকে, আমি আমি ফিরবো, একটা বিরতি নিয়ে তারপর আবার আরো বিস্তারিত জানবো। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছে RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিকে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আলোচনা করছিলাম। সরাসরি আলোচনায় চলে যেতে চাই কারণ সময় খুবই সংক্ষিপ্ত। আমি একেবারে কোনো প্রশ্ন রাখতে চাই না, সর্বশেষটুকু জানতে চাই, কারণ নির্বাচনের মাঠ এখন খুবই উত্তপ্ত আর 35 দিন পর নির্বাচন। গোলাম মওলা রনি, শুরুতে আপনি। আসলে সত্যিকার অর্থে যদি এখানে নির্বাচনটাই করতে হয় তাহলে এখানে বিএনপিকে সবচেয়ে বড় স্যাক্রিফাইস করতে হবে। তাকেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে এবং তাকে যারা ঈর্ষা করছে, ভয় পাচ্ছে অন্যান্য যে রাজনৈতিক দল, তাদেরকে একই টেবিলে বসাতে হবে। তা না হলে 15ই ফেব্রুয়ারি নির্বাচন 1996 যেভাবে হয়েছিল সেরকম একটা ঝুঁকি থেকে যাবে। অর্থাৎ বিএনপির বিরুদ্ধে যে দলগুলো আছে সেই দলগুলো যদি একেবারে শেষ মুহূর্তে এসে বলে যে প্রশাসন বিএনপিকে প্রোটোকল দিচ্ছে, এখানে একতরফা নির্বাচন হবে, লেভেল প্লেইং ফিল্ড নেই, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না। ফলে কি হলো, এই যে সরকারের যে একটা স্বতঃস্ফূর্ত চেষ্টা, দেশের মানুষ যেভাবে চেয়ে আছে বা বিএনপির নেতাকর্মীদের জন্য একটা যে অমিত সম্ভাবনা তৈরি হয়েছে, পুরো সম্ভাবনাটা তাদের জন্য বুমেরাং হয়ে যাবে। ফলে এখন যেসব ভুংভাং হচ্ছে বিএনপিকে নিয়ে, যে সমস্ত তারেক জিয়াকে প্রোটোকল দেওয়ার নামে যা কিছু হচ্ছে, আই থিঙ্ক তারা বুদ্ধিমান হলে এগুলো স্টপ করে এখানে এই জিনিসগুলো তাদের দরকার নাই, তাদের জন্য রেডি হয়ে আছে মাঠ। ফলে এইগুলো করে আলটিমেটলি প্রতিপক্ষকে যে উস্কে দেওয়ার চেষ্টা করছে, এটা আখেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। এই হলো আমার বক্তব্য। ধন্যবাদ আপনাকে। আমি ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, শেষটুকু আপনার কাছ থেকে শুনে যাই। দেখেন, একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন যদি করতে হয় তাহলে আমি মনে করি যে আমরা যারা রাজনীতির মাঠে আছি এবং নির্বাচনে অংশগ্রহণ করছি, এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে জাতীয় ঐক্যটা প্রথমে ছিল, এই নির্বাচন যতই কাছে আসছে এই ঐক্যটা বিনষ্ট হচ্ছে এবং আমরা একে অপরের দোষারোপ করছি এবং প্রশাসনকে নিজের স্বার্থে ব্যবহার করার একটা অপচেষ্টা করছি। সেই জন্যে সর্বাগ্রে যেটা করা দরকার যে আমরা যারা নির্বাচনের মাঠে আছি একটি মানে সুস্থ ধারা রাজনীতি প্রতিষ্ঠার জন্য এবং রাষ্ট্রকে গণতান্ত্রিক যে মানে চরিত্রে যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে অবশ্যই আমাদের এই দলগুলোর মধ্যে একটি জাতীয় ঐক্য দরকার এবং একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি না করে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন তাদেরকে সহযোগিতা করা। কারণ এই দলগুলোর মধ্যে যদি জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত না হয়, দেশপ্রেম যদি না আসে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া রাষ্ট্রকে উত্তরণের জন্য যে কমিটমেন্ট বা যে অঙ্গীকার, সেখান থেকে যদি বিচ্যুত হয়ে নিজেরা এমপি হয় এবং ক্ষমতা দখলের যে অপরাজনীতি 15 বছর ধরে ছিল, ওই জায়গার থেকে যদি আমরা সরে না আসি তাহলে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা এই সরকার এবং নির্বাচন কমিশনের পক্ষে আদৌ সম্ভব না। এটাই হচ্ছে আমার অভিপ্রায়। একটা জাতীয় ঐক্য এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান এবং গোলাম মওলা রনি, দুজনকেই ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিকে আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।